পাচ্ছেন। তো যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। সময়টা ছিল আজ থেকে 10 বছর আগের। জায়গাটা ছিল সিলেটের চা বাগানের। আজ থেকে 10 বছর আগে সিলেটের চা বাগানে একটি ছোট পরিবার থাকতো। পরিবারে ছিল মা, বাবা ও তাদের ছোট মেয়ে। মেয়েটি ছিল খুব চঞ্চল। মেয়েটির বাবা ছিল ওই চা বাগানের মালিক। তারা ওইখানে আসার পর নানা অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। তাদের বাসাটা ছিল চা বাগানের ঠিক পাশেই অবস্থিত। তো একদিন এই মেয়েটির মা শুনতে পেল তার মেয়ে একা একা কার সাথে যেন কথা বলছে। তার মা তাকে জিজ্ঞাসা করলে সে কার সাথে কথা বলছে। কথাটি বলার সাথে সাথে মেয়েটি বলে সে তার বন্ধুর সাথে কথা বলছে। তার মা তাকে বলে যে তার বন্ধু কোথায়। তখন মেয়েটি বলে সে তোমাকে দেখে চলে গেছে। তার মা ভাবলো যে হয়তো তার মেয়ে মজা করছে। সেম ঘটনা আরও একবার ঘটলো, কিন্তু এইবার মেয়েটি বলল যে জো খাচ্ছে না। এই কথাটি মেয়েটি 3-4 বার বলার পর হঠাৎ বলে ওঠে যে জো খাচ্ছে। এই কথা শোনার পর তার মা দরজায় উঁকি মারতেই যা দেখলো তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে একটি পশুর মতো জিনিস তার মেয়ের বুক চিরে কলিজা মুখে নিয়ে চাবাচ্ছে। এটা দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যান। সেন্স ফেরার সাথে সাথে উনি দেখলেন তার মেয়েটিও নেই, সাথে এই পশুটিও নেই। ওনার হাজব্যান্ড আসার পর সাথে সাথে উনি কেঁদে ফেললেন এবং উনি সব ঘটনা ওনার হাজব্যান্ডকে বললেন। ওনার হাজব্যান্ড ছিল খুব সাহসী একজন মানুষ। ওনার স্ত্রী একটি কথা বারবার বলছিল যে তার মেয়ে জো নামটি বলছিল। ঠিক তখনই চা বাগান থেকে একজন জোরে বলে উঠল যে চা বাগানে একজনের মেয়ের নামও ছিল জো। কিন্তু সে তো হারিয়ে যায় আজ থেকে আরো কিছু বছর আগে। এই কথা বলার সাথে সাথে ওনার সন্দেহ হয় যে এটি কি জোর আত্মা। তাই উনি এই ব্যাপারে আরো অনেক ঘাটাঘাটি করে জোর আসল ঘটনা জানতে পারে। জো ছিল তার চাচা একজন বাগানের কর্মচারীর মেয়ে। ওই সময় চা বাগানের পাশেই বাসা বানানোর কাজ চলছিল। তো জো খেলার ছলে ওই বাসায় চলে যায়। ভুলবশত মেয়েটি গ্রিলিং মেশিনের উপর পড়ে যায় এবং ওর কলিজা বের হয়ে আসে। যারা কর্মরত লোক ছিল তারা খুব ভয় পায় এবং সে মেয়েটিকে কফিনের ভিতর ওই বাসার নিচেই দাফন করে দেয়। তারপর ওই জায়গাতে জোর আত্মা ঘুরে বেড়ায়। যে ওইখানে গিয়ে জো বলে ডাকে এবং তখনই জো বের হয়ে আসে এবং যে ডাকে তার সাথেও জোর সাথে যা হয়েছিল সে ঘটনাটি ঘটে। এসব জানার পর এই আত্মাকে শেষ করার জন্য তান্ত্রিকের কাছে যায়। যাওয়ার পর তান্ত্রিক তাকে বলে যে জোর শরীরকে পুড়িয়ে ফেললে জোর আত্মা শেষ হয়ে যাবে, কিন্তু তাকে মারার আগে তাকে ডেকে আনতে হবে। আর যে তাকে ডাকে জো তাকে মেরে ফেলে। কিন্তু চা বাগানের মালিক ছিল খুব সাহসী। তো উনি আর ওনার ওয়াইফ এই পুরো ঘটনা একটি বইতে লিখে ফেলেন। কারণ যদি ওনারা মারা যান, যেই কথা সেই কাজ। ওনারা জোকে ডেকে আনে, কিন্তু জোর শরীর পোড়াতে পারেননি, কেননা জো ওদেরকে মেরে ফেলে। তারপর থেকে ওই বাড়ির আশেপাশে কেউ যায় না। এভাবেই কেটে যায় 4 থেকে 5 বছর। হঠাৎ একদিন ওই বাড়িতে কিছু ছেলে মেয়ে আসে। অনেকেই তাদের না করেছিল এই বাসায় থাকতে, কিন্তু তারা তাদের কথা মানেনি। তারা সংখ্যায় 10 থেকে 12 জন। তাদের মধ্যে 5 জন ছিল মেয়ে আর বাকিরা ছেলে। তারা ছিল খুব ভালো বন্ধু। তাদের মধ্যে একজন শুনেছিল যে এখানে এসে যেই জো বলে সেই মারা যায়। তাই সে একদিন রাতে একা একা জোকে ডাকে অনেকবার। ডাকার পর কিছু হয় না। হঠাৎ করে জো আসে এবং ওই মেয়েটিরও একই অবস্থা করে যা জোর হয়েছিল। ওই দিন থেকেই ওই মেয়েকে তার বন্ধুরা অনেক খুঁজে, কিন্তু তাকে আর পাওয়া যায়নি। এই মেয়েটি যে জোকে ডেকেছে যাচ্ছে এই কথা তার আরেক বান্ধবী জানতো, কিন্তু সে খুব ভয় পায়।
সে তার বাকি বন্ধুদের বলে। তারা এই বিষয়ে তারা জানতে চায়। তখন তারা একজন লোকের কাছে জানতে পারে জোজোর পুরো ঘটনা। সেই লোকটি তাদের এটাও জানায় যে ওই চা বাগানের মালিক জোজোকে কিভাবে শেষ করবে তা একটি ডায়েরিতে লেখা আছে। তারা সবাই এই বাড়িতে ডায়েরিটি খুঁজতে শুরু করে, কিন্তু তারা একটি ভুল করে। তারা ডায়েরি খোঁজার সময় অনেকবার জোজোর নাম নিয়ে ফেলে। তাদের এই ভুলের কারণে একে একে তাদের সব বন্ধুকে জোজো মেরে ফেলতে শুরু করে। অবশেষে মাত্র 2 জন বেঁচে থাকে। তারা একসময় জোজোর ডায়েরি খুঁজে পায়, কিন্তু জোজোকে মারার আগে জোজোকে ডাকতে হবে, তো তারা আগে জোজোর কফিনটি খুঁজে বের করলো। তখন ছেলেটি বলে, আমি জোজোকে ডাকছি আর তুমি ঠিক তখনই কফিনে আগুন লাগিয়ে দিও। তো ছেলেটি জোজোকে ডাকার সাথে সাথে জোজো এসে পড়লো এবং ছেলেটির উপর আক্রমণ করলো। মেয়েটি 2 চোখের সামনেই ছেলেটি কিভাবে মৃত্যু হলো তা দেখলো। সে দেখলো যে জোজোটি ছেলের বুক চিরে তার কলিজা মুখে নিয়ে চিবোচ্ছে। এই দৃশ্য দেখার পর সে তার হাত পা নাড়াতে পারছিল না। তারপরেও সে কফিনে আগুন লাগিয়ে দেয় এবং জোজো শেষ হয়ে যায়। এভাবে একটি ভুলের জন্য অনেককে নিজের প্রাণ দিতে হয়েছে। আজকের মতো এখানেই শেষ। আবারও আসবো আরও একটি গল্প নিয়ে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাকে ইমেলে আপনাদের ঘটনাটি পাঠিয়ে দিন। আমার ইমেল অ্যাড্রেসটি হলো hasanobaidul@gmail.com। ধন্যবাদ সবাইকে।